সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক, অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব রহমত আলীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর ইকবাল রোডের কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে প্রমিতি হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী ইনসাইড আউট। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 10 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন জহিরুল আলমের উপস্থাপনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। অনামিম আমাকে আসতে বলেছিলেন। কেন? 117 ফর্মটা নিয়ে এসেছি। মানে কোম্পানি থেকে কে রিজাইন করবে? আমি রিজাইন করব। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আচ্ছা, তোমার ওই স্বামী রোমিও ড্রাইভারটা কই? আচ্ছা হীরা, আমি কি তোর বিয়ে করতে না করছিলাম? আমার একবার জিগেলে কি হইতো? মন চাইলো বিয়ে করছো, মন চাইলো কয়লা শ্রমিকে সিনেমায় কাম করা শুরু করছো। এই হেলায় ফেলায় জীবনটারে ক্যারিয়ারটারে কেল্লেগা নষ্ট করতেছস। রণজয়, এই কয়লা সেই খুনির কয়লা না, এটা হইতেছে মনের কয়লা। তুমি এটা বুঝবা না। রাত 11:30 দেখবেন ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। ক্লাস তো শুরু হয়ে গেছে, তুমি এখনো ভার্সিটিতে আসছো না? হ্যাঁ, ক্লাস তো শুরু হয়ে গেছে জানি, কিন্তু আমি একটু পারিবারিক সমস্যার মধ্যে আছি তো। সমস্যা? কি সমস্যা? কোনো ঝামেলা? ওই বাবা একটু অসুস্থ হয়ে পড়ছে, তাই একটু পরিবারের সাথে সময় কাটাইতেছি। ও আচ্ছা, আমি তোমাকে যে জন্য ফোন করেছিলাম, আগুন স্যার আমাদের সবাইকে একটা প্রজেক্ট দিয়েছে। বাংলাদেশের আইকনদের নিয়ে আমাদের একটা জার্নাল লিখতে হবে, আর সেটা আমাদের সোশ্যাল ক্লাবেও প্রেজেন্ট করা হবে। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবারে আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক, অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব রহমত আলী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। নাটক নিয়ে ব্যস্ত, দীর্ঘ সময় ধরে এখন পাশাপাশি শিক্ষকতা করছেন, অধ্যাপনা করছেন। একটা সময় ছিল যখন আপনারা নাটক শুরু করেছেন, তখন আসলে প্রাতিষ্ঠানিকভাবে নাটক শিখে এই বিষয়ে পড়াশোনা করে আসার প্রবণতাটা ছিলই না বলতে গেলে। এখন সেটা বেড়েছে। এই যে পরিবর্তন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের সময় মানে আমি আজ থেকে 30-35 বছর আগের কথা বলছি। মানে আমি যখন নাটক শুরু করেছি তখন প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান তো ছিলই না নাটক শেখানোর, বা তার আগেও ছিল না, প্রশ্নই ওঠে না। ইন্ডিয়াতে ছিল, ওখানে অনেকে পড়তে যেতেন, আমিও ওখানেই পড়েছি। অনার্স মাস্টার্স নাটকের উপরই করেছি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে। মূল্যায়ন যদি করতে হয় তাহলে একটা উন্নতি তো ঘটেছেই।
নাটকে যেমন একটা বিপ্লব ঘটেছে আমাদের দেশে, স্বাধীনতা যুদ্ধের পর আমাদের দেশে নাটকটা যখন, মানে মঞ্চ নাটকের কথা বলছি বিশেষ করে, তখন যে মঞ্চ নাটকের ধারাটা শুরু করেছিলেন আমাদের বয়োজ্যেষ্ঠরা, তাঁরা যেভাবে করে এসছেন বা আমরা মফস্বল শহরে যেভাবে শিখেছি গুরুদের কাছ থেকে, অর্থাৎ নির্দেশকদের কাছ থেকে, তারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না বটে, কিন্তু তারা যেটা শেখাতেন আজকে এসে দেখছি যে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে আমরা যা পাঠ করছি পড়ছি সেটা একই জিনিস কিন্তু ওনারা কম বেশি শেখাতেন। যেমন একটা ছোট্ট পয়েন্ট বলি, যেমন ধরেন যে ক্যারেক্টারাইজেশন, মানে চিত্রায়ন, চরিত্র চিত্রায়নের ক্ষেত্রে আমরা এখন যে মেথডগুলো পড়ি, স্টানিস্লাভস্কি মেথড আর অনেক, বা ভারতের নাট্যশাস্ত্রে যে তত্ত্বগুলো আছে, ওনারা কিন্তু এই মনীষীদের নাম উল্লেখ করতেন না, যেটা অমকের তত্ত্ব, কিন্তু উনি প্র্যাকটিক্যালি ওটাই শিখে এসছেন, আমাদের ওইভাবেই শিখিয়েছেন ক্যারেক্টারাইজেশনগুলো। সে কারণেই হয়তো বা বলা হয় যে মঞ্চ নাটকটা হচ্ছে, মঞ্চ হচ্ছে নাটকের একেবারে অকখ, এটা তো বেজ অভিনয়ের। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যারা পাশ করে, যারা যেমন এখানে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তার আগে চিটাগাং ইউনিভার্সিটিতে পাঠ্য ছিল, জি হায়দার সাহেব খুলেছিলেন 1969-এ, ওটা ছিল সাবসিডিয়ারি লেভেলে, পরে অনার্স হলো, আমি ওখানে ছিলাম, 8 বছর চাকরি করেছি। তারপরে জাহাঙ্গীরনগরে হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো, রাজশাহী ইউনিভার্সিটিতে হলো, এরকম সব পাবলিক ইউনিভার্সিটিগুলো যেটা গুরুত্ব বহন করে সেটা হচ্ছে যে এই সমস্ত প্রাতিষ্ঠানিক শিক্ষায় ছেলেপিলেরা, যারা ছাত্ররা শিক্ষিত হয়ে তারা সমস্ত দিকের জ্ঞানগুলো অর্জন করছে নাট্যকলার, শুধু অভিনয় নয়, অভিনয়ের সাথে সংশ্লিষ্ট সেট ডিজাইন, মেকআপ, কাস্টম ডিজাইন, মাস্ক মেকিং, এছাড়াও তত্ত্বগতভাবে তারা অ্যানথ্রোপোলজি পড়ছে, আর অনেক কিছু তাদের পড়তে অনেক বেশি ঋদ্ধ, তারা অনেক বেশি তারা জ্ঞানটা অর্জন করছে। এবং তারা যখন পারফরমেন্সে যাচ্ছে, সবাই যে অভিনয়ে যাচ্ছে তা নয়, কিন্তু কেউ সেট ডিজাইন আছে, যেমন আপনাদের এখানে না জানি না আমাদের কোনো ছাত্র আছে কিনা সেট ডিজাইন করে কিনা, প্রযোজক আছে কিনা, বা অন্যান্য চ্যানেলে আছে। হ্যাঁ, তো এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলে এই ছেলেগুলো এই চ্যানেলগুলোতে গিয়ে বা থিয়েটার দলগুলোতে গিয়ে তো কাজ করতে পারতো না। আর একটা বিষয়, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত একটা অভিনেতা বা ছাত্র, সে যদি কোনো নাট্যদলে অভিনয় করতে যায়, তাহলে সেই দলের নির্দেশক যতটুকু কম সময়ে ওকে একটা চরিত্র বোঝাতে পারবেন, একটা যারা নাট্যকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না, নব্য একটা দলে ঢুকেছে, সেই দলে ঢুকে তাকে যখন এই ট্রেনিংটা তার নির্দেশক দিচ্ছেন, ওই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছেলে এর কাছে একে অনেক বেশি সময় দিতে হবে। তবে একটা কথা এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই সবাই বিরাট বড় বড় অভিনেতা হয়ে যাবে, সেট ডিজাইনার হবে, অমক, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু ওটা হচ্ছে বললাম অকক লাইন দেখানো, একটা রাস্তা দেখিয়ে দেওয়া হয়। আবার এটা ঠিক, তারা বড় কাজ করতে গেলে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ফলটা, সুফলটা তারা তখন ভোগ করে। তার প্রতিভাটাকে একটা সুশৃঙ্খল রূপ দেয় প্রাতিষ্ঠানিক শিক্ষা। রাইট রাইট। আপনি শিক্ষকতা করছেন, অনেক বেশি ব্যস্ত, অনেক ছাত্রছাত্রী আপনার, তাদেরকে নিয়ে সময় কাটাচ্ছেন, তার ভেতরেও আপনি আপনার অভিনয় থেকে কিন্তু সরে যাননি। অনেকেই সরে গেছে, আপনি সরে যাননি। এটা কিভাবে সম্ভব হলো, এবং ব্যস্ততা এখন অভিনয়ে কিরকম? অনেকেই সরে গেছেন এটা আমি বলবো না, হ্যাঁ, অনেকেই করছেন এবং করেন, অনেকে সরে যাননি খুব একটা। যেমন আর আমি ব্যস্ততা বলতে, আমি তো পড়াই, ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলা পড়াই ঠিকই, পাশাপাশি আমার ব্যস্ততা অন্যান্য জায়গায়ও আছে, অভিনয় করছি, এটা আমার ব্যস্ততা। অন্যান্য ব্যস্ততার মাঝে যে অভিনয় করছি, এটা এই কথাটা আমি মানলাম না, হ্যাঁ, কারণ হচ্ছে এই অভিনয় করাটাও একটা ব্যস্ততা মধ্যে পড়ছে। কারণ আমার তো পেশা যেমন শিক্ষকতা করা, কী বিষয়ে, নাট্যকলা বিষয়ে, অভিনয় শেখাই, পড়াই,
আবার ওটাই আমি করি, কাজেই আমার দুটো সম্পৃক্ত হয়ে গেছে, একাকার হয়ে গেছে। ফলে আমি মনে করি না যে আমি অনেক ব্যস্ততার মধ্যে এটা কেন সময় দিচ্ছি। আমার ব্যস্ততা কিন্তু এটাই, অভিনয় করা। আপনি তো অনেক আগে থেকে অভিনয় করছেন এবং এখন টেলিভিশন নাটকে একটা পরিবর্তন এসছে, ধারাবাহিক নাটক, 1 ঘন্টার নাটক, টেলিফিল্ম, অনেক ধরনের নাটক হচ্ছে, স্ক্রিপ্টিংয়েও পরিবর্তন এসছে, অনেক ক্ষেত্রে স্ক্রিপ্ট থাকছে না, ইনস্ট্যান্ট নাটক হচ্ছে। সেক্ষেত্রে আপনি একজন শিক্ষক হিসেবে এবং পাশাপাশি একজন অভিনেতা হিসেবে যখন এই ঘটনাগুলো ঘটে, পরিবর্তনগুলো, সেটাকে কিভাবে দেখেন? পরিবর্তনটা 2 রকমের, এটা ভালো, এটা খারাপ। ভালো থেকে খারাপটা পরিবর্তন, আবার যে জায়গায় আছে সেই জায়গা থেকে এগিয়ে যাওয়াটা পরিবর্তন। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে একটু আগে তুমি বললে যে স্ক্রিপ্ট থাকে না তাৎক্ষণিকভাবে, এটা আমি খুব একটা ইয়ে করি না, প্রিফার করি না এটাকে। স্ক্রিপ্ট না থাকুক, যেমন একসময় কমেডিয়া ডেলার্থে ইতালির রেনেসার টাইমে শুধু একটা বিষয় লেখা থাকতো যে আজকে যে শহরে অভিনয় হবে সেই শহরের একটা কাহিনী, ছোট্ট কাহিনীকে প্রেমিজ আকারে প্রতিপাদ্য বিষয় হিসেবে লেখা থাকতো। অভিনেতারা ওটাকে দেখে ইম্প্রোভাইজ করে অভিনয় করতেন, ইম্প্রোভাইজিং অ্যাক্টিং যেটাকে বলি। কিন্তু অনেক জায়গায় আমি মাঝে মাঝে গিয়ে দেখেছি স্ক্রিপ্ট নাই, শুধু মুখে বলতে বিষয়টা এটাতে একটা টেলিভিশন নাটক কমপ্লিট করা একটু কঠিন, খুব ভালো অভিনেতা হতে হবে তাকে। সেক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীর দক্ষতাটা বেশি থাকতে হবে। দক্ষতাটা খুব জরুরি, তবে একটা স্ক্রিপ্ট থাকা, প্রতিপাদ্য একটা বিষয় থাকা দরকার, কাঠামো হিসেবে কাঠামোটা থাকা দরকার। হ্যাঁ, যেটাকে আমরা কম্পোজিশন বলি নির্দেশনার ক্ষেত্রে, কাঠামোটা খুব দরকার, একটা বিষয়বস্তু, এটা একটা দিক। আর ভালো দিকটা হচ্ছে যে আমি খুব আশাবাদী আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা নাটক বানাচ্ছেন, টেলিফিল্ম বানাচ্ছেন, বা কি বলবো ধারাবাহিক বানাচ্ছেন, নাট্যকার এবং নির্দেশক অনেকেই খুবই প্রমিজিং এবং এত ভালো নাটক লিখছে তারা, সেটা এগিয়ে যাওয়া, সেটা উন্নতির দিকে যাওয়া। আবার কিছু কিছু কাজ আমাকে খুব পীড়া দেয়, এত পীড়া দেয়, মানে আমি বুঝি না যে আমার মনে হয় তারা কিছুই না জেনে নাটক করছে, কিছুই না জেনে ক্যামেরা চালাচ্ছে, মানে নির্দেশকের নির্দেশ অনুযায়ী কিছুই না জেনে অভিনয় করছে, মানে কোনো যোগসূত্র নাই অভিনয়ে। তবে ভালোর সংখ্যা বেশি, খারাপের মাঝে ভালো থাকবে এবং ভালোর মাঝে কিছু খারাপ থাকবেই। একটা সময় ছিল যখন পরিবার থেকে অভিনয়কে পেশা হিসেবে নেবার ক্ষেত্রে অনেক বাধা ছিল এবং পরিবার একেবারে দিতেই চাইতো না, কিন্তু এখন কিন্তু একটা বড় শিল্প মাধ্যম অভিনয় এবং পেশা হিসেবে নিতে অনেক পরিবারই উৎসাহ দিচ্ছে সন্তানকে। এই যে পরিবর্তনটা, এটা কিভাবে সম্ভব হলো এবং আপনি এটাকে উৎসাহিত করবেন কতটুকু? খুব ভালো প্রশ্ন করেছো। শোনো, পেশা তো দূরের কথা, নাটক করতে নিষেধ করতো, পেশা তো পরে। আমরা নাটক করেছি, মঞ্চে নাটক, বাড়ি থেকে পোশাক, মায়ের শাড়ি, বোনের শাড়ি, মায়ের গহনা, বাড়ির সোফা সেট, টেবিল চেয়ার নিয়ে গিয়ে নাটক করেছি। তো সে সময় যে প্যাশনটা ছিল, নাটক করব, অভিনয় করব, ভালো খারাপ পরের কথা, লোকে দেখবে, একটু বাহবা দেবে, ভালো লাগতো, একটা প্যাশন, এইভাবে কিন্তু প্যাশনটা তৈরি হয়েছে নাটকের প্রতি, অভিনয়ের প্রতি, ঠিক আছে। তারপরে অনেক পরে আমাদের বাংলা থিয়েটারের বয়স 100 বছরের বেশি, ঠিক আছে, কিন্তু 100 বছর আগে বাংলা থিয়েটার পেশা হিসাবে নিয়েছিল সেই সময় গিরিশ ঘোষ, অর্ধেন্দুশেখর মুস্তাফি, এদের মতো লোকেরা, শিশির ভাদুড়ী মঞ্চে পেশা হিসাবে নিয়েছিল। আমাদের বাংলাদেশে এখনও পেশা হিসাবে নাটককে, মঞ্চ নাটককে এখনও কেউ নিতে পারেনি, কারণ সরকারি পৃষ্ঠপোষকতা নেই আমাদের। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলে মঞ্চ নাটকে পেশাভিত্তিক যে ইয়েটা, সেটা আমরা এখনও নাই, কবে হবে জানি না। কিন্তু তুমি যেটা বলছো পেশা হিসাবে নাটককে নেওয়া, সেটা মঞ্চ নাটককে না, সেটা টেলিভিশন নাটক বা ফিল্মকে, ফিল্মের অভিনয়, টেলিভিশন নাটকের অভিনয়, এগুলাকে।
তো এইগুলাকে মা বাবা সবাই চাই আমার ছেলেটা আমার মেয়েটা একটু দেখুক না, টেলিভিশনে অভিনয় করুক, আমরা দেখব, লোককে বলবো, এটা মা বাবারা চায় এখন। কিন্তু সত্যিকার অর্থে যারা আজকে এই অভিনয়টাকে পেশা হিসাবে নিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো মঞ্চ থেকে এসে তারা এখানে এসে পেশা হিসাবে এটা এখন কাজ করছে। সবাই, দু একজন হাতে গোনা বাদ দিলে, অভিনেত্রীদের কথা বাদ দিলে, অভিনেতা যারা সবাই মঞ্চ থেকে এসছেন এবং পেশা হিসাবেই নিয়েছেন এবং এটা পেশা হিসাবেই তারা নিয়ে নেবেন এবং দীর্ঘদিন পেশা হিসাবেই এটা তারা অবশ্যই চেষ্টা থাকলে অবশ্যই সবকিছু সম্ভব। অনেকের ধারণা যে একই পরিবারে যখন দুজনে একই পেশায় থাকেন, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীকে তার পারিবারিক কারণে ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু আপনারা দুজনই, আমাদের ওয়াহিদা মল্লিক, জলি আপা এবং আপনি দুজনই একই সাথে শিক্ষকতা পেশায় আছেন এবং অভিনয় পেশায় আছেন। আপনি কি মনে করেন যে আসলে দুজনের ভেতরে একজনকে ত্যাগ স্বীকার করতেই হয়? বাজে কথা, এটা সর্বৈব মিথ্যা এবং ভুল কথা। কেন ত্যাগ স্বীকার করবে কেন? আমার 2 ছেলে মানুষ হয়নি বা হচ্ছে না, আমার 2 ছেলে, আমরা দুজন অভিনয় করেছি, শিক্ষকতা করেছি, এখনও অভিনয় করছি, শিক্ষকতা করছি এবং করব, এবং যতদিন বেঁচে থাকবো অভিনয় করব। শিক্ষকতা হয়তো একটা সার্টেন টাইমে এসে রিটায়ার করব, কিন্তু সারা জীবন অভিনয় করব। এবং আমি এবং আমার স্ত্রী, আমাদের দুজনেই কিন্তু কেউ কাউকে কোনো দিন প্রতিযোগী মনে করি না, আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না আমরা, বরং আমি বলি যে হ্যাঁ, জলি আমার চেয়ে ভালো অভিনয় করে। সত্য কথা এটা, এটা কোনো মিথ্যা কথা না। আমার চেয়ে জলি অনেক ভালো অভিনয় করে, ওর প্যাশনটা আরও বেশি, কারণ ও পারিবারিকভাবে পাওয়া, ওর আমাকে অনেক কষ্ট করে পেতে হয়েছে এটা। ঠিক আছে, আমার 2 ছেলে তারা অভিনয় করে, তাদের কিছুই বলতে হয় না, তারা যতটুকু ভালো পারিবারিকভাবে পেয়েছে তাদেরও নিষেধ করি না। এক ছেলে বাইরে চলে গেছে, এক ছেলে এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, সেও করবে। তো কাজে এইটা কোনো যারা করে তারা ভুল করে, তারা বোঝে না। আমি বলবো তারা বোঝে না। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু সময় তো শেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এনটিভিকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর আসলাম। তোমাকেও অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর প্রশ্ন করেছো। আমি জানি না উত্তর ঠিক মতো দিতে পেরেছি কিনা, তোমার প্রশ্ন খুবই সুন্দর হয়েছে। আর এই অনুষ্ঠানের পেছনে যারা আছেন, এই যে আমাদের অনেক কলাকুশলী, ক্যামেরা আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, আরও যারা আছেন, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।